ঠিকঠাক করে আমরা তুলে ফেলার জন্য এখন প্রস্তুত। অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র 40 মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে আছে। এই 40 মাইলের বাঁধা ঘুচে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওরা এক পায়ে খারাপ, নেপাল বাড়ি সমুদ্রকে নিয়ে যাবো, আমরা এক পায়ে খারাপ নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের দেওয়া হচ্ছে না। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। তো এতদিন ভারতের পাশে এই সহযোগিতা করেছে বাংলাদেশ, এখন বাংলাদেশ হাত থেকে ছুটে যাওয়াতে বিপদে পড়ছে। এখন এমন অবস্থা যে ফাটা বাসে পড়ছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষের মধ্যে ভয়ানক গোলাগুলিও হয়েছে। শেখ হাসিনার পতনে ভারতের প্রথম পরাজয়টা সাউথ এশিয়া কেন্দ্রিক বাংলাদেশে যেমনটা হয়েছে, ঠিক তেমনটাই দ্বিতীয় পরাজয় হয়েছে তাদের গ্লোবাল মার্কেট কেন্দ্রিক আমেরিকাতে গত পরশুদিন ট্রাম্প মোদির বৈঠকে। ঠিক এত বড় ধরনের পরাজয় ইতিহাসে এর আগে হয়েছে কিনা সেটা আমার অজানা, তবে এমন ধরনের নির্লজ্জ অপমান সেটা হয়তো ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। এতক্ষণ দেখছেন আপনারা শিরোনাম, সামনে দেখবেন বিস্তারিত। শিরোনাম দেখে বুঝেই গেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, কতটা চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানে মাত্র 40 মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে আছে। এই 40 মাইলের বাঁধা ঘুচে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওরা এক পায়ে খারাপ, নেপাল বাড়ি সমুদ্রকে নিয়ে যাবো, আমরা এক পায়ে খারাপ নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদের বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে এবছরই আসছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বাংলাদেশকে আস্থায় নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। অন্যদিকে আমেরিকা সফরে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সফরের দিনই ভারতের ওপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করেছেন। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কের সাথেও আলাপেও বিনিয়োগের বরফ গলাতে পারেননি মোদী। আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক। ফোন করে সামাজিক ব্যবসার প্রতিক্রিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসা প্রসারিত হবে বাংলাদেশ থেকেই। শুধু নেপাল ভুটান নয়, সেভেন সিস্টার্স সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য। আমাদের অঞ্চল হলো উত্তরে হলো নেপাল, আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই, তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দুই একসঙ্গে রাখবে। একসময় মনে করা হতো দক্ষিণ এশিয়ায় আমেরিকার আসল বন্ধু ভারত, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সে চিত্র বদলে গেছে। নিজের শপথ অনুষ্ঠানেও মোদীকে দাওয়াত দেননি ট্রাম্প। মোদী স্বয়ং আমেরিকা সফরে গিয়েও আগের মতো পাত্তা পাননি। প্রবাসী ভারতীয়রা হিউস্টন স্টেডিয়ামে মোদী সংবর্ধনা আয়োজন করে। সেখানে অতিথি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 50,000 ভারতীয় দর্শককে তিনি সরাসরি বলেন সবার আগে আমেরিকান স্বার্থ। মোদীর উপস্থিতিতে ইন্ডিয়ার উপর ব্যাপক ট্যাক্স আরোপ করা হলো। রেসিপ্রোকাল অর্থাৎ পাল্টা ট্যাক্স পদ্ধতিতে সবচেয়ে বেশি ট্যাক্স বসে ভারতের উপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের সাফ কথা, ইন্ডিয়া আমাদের উপর সবচেয়ে বেশি ট্যাক্স বসায়, তাই আমি ইন্ডিয়ার উপর সবচেয়ে বেশি ট্যাক্স বসালাম। But India is a very hard place to do business in because of the tariffs. They have the highest tariffs just about in the world, and it's a hard place to do business. No, I would imagine he met reciprocal makes tariffs really fair. It's a beautiful, simple system, and we don't have to worry about you charging too much or too little. But traditionally, India is right at the top of the pack, pretty much. There are a couple of smaller countries that are actually more, but India is a they charge tremendous tariffs. ঢাকা
ধাক্কা লেগেছে রাজনীতিতেও। বাংলাদেশের গণ অভ্যুত্থানকে মার্কিন ডিপ স্টেটের কারসাজি বলে ট্রাম্পের কাছে তুলে ধরেছিল ভারতীয় মিডিয়া। ট্রাম্প একবারটাই উড়িয়ে দেন সে কথা। ভারতের পলাতক শেখ হাসিনার জন্য আমেরিকার বিন্দুমাত্র সহানুভূতি আদায় করতে পারেনি ভারত। উল্টো ইলন মাস্কের দপ্তর জানিয়েছে ভারতে মার্কিন অনুদান বাতিল করা হয়েছে। মাস্কের সাথে মোদির বৈঠকও এক অর্থে অসফল। কর্পোরেট ট্যাক্স কমানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু স্টারলিংকের জন্য আর কোনো ছাড় দিতে রাজি হননি মোদি। অন্যদিকে আদানি গ্রুপের মতো ভারতীয় প্রতিষ্ঠানগুলো মোদি সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে, ফলে অসম প্রতিযোগিতার সামনে পড়ল স্টারলিংক। আর তাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকেই বেছে নিয়েছে আমেরিকা। ভুটান, নেপাল ও ভারতের 7 সিস্টার্স সহ এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্বের দায়িত্ব বাংলাদেশের কাঁধে। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি। শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খারাপ নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারি, তাদের বাতাসে আমরা উঠতে থাকি। দর্শক, ভারতের চিকেন নেক নিয়ে ইতিপূর্বে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছিলেন যখন তিনি ক্ষমতায় বসেননি। ছাত্ররা যখন ক্ষমতাচ্যুত করেছে শেখ হাসিনাকে, তখনই 7 সিস্টার নিয়ে কিন্তু বিদেশি এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার প্রকাশ্য তিনি ক্ষমতায় বসে মুখ করলেন চিকেন নেক অথবা 7 সিস্টার নিয়ে। তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য আপনারা শুনেছেন। দর্শক, এই ঘটনার পর ভারত চোখ রেখেছে 7 সিস্টারের দিকে, এমনকি বাংলাদেশেও চোখ রাখছে। তাহলে কি হতে যাচ্ছে সামনে? ভারতের যে কয়েকটি রাজ্য আছে, নেপাল, ভুটান, তারা কিন্তু বাংলাদেশের সাথে কাজ করতে চাচ্ছে। এমনকি চিকেন নেক যদি মুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আরো সুবিধা হবে, এরকমটাই কিন্তু জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এতদিন ভারতের পাশে এই সহযোগিতা করেছে বাংলাদেশ, এখন বাংলাদেশ হাত থেকে ছুটে গেছে। ছুটে যাওয়াতে বিপদে পড়ছে। এখন মানে এমন অবস্থা যে ফাটা বাসে পড়ছে ভারত। বাংলাদেশকে সরাসরি বিরোধিতা করা চরম একটি পরিস্থিতি তৈরি করতে পারছে না, কারণ ঘাড়ের উপর বসে আছে আবার পাকিস্তান, আবার একই সঙ্গে চীন। ভারত যত দূরে যাবে, যত বৈরী একটি পরিস্থিতি তৈরি করবে, তত বেশি পাকিস্তান এবং চীন ঢুকতে থাকবে। ইতিমধ্যে তারা ঢুকেও গেছে। বাস্তবতা হলো এই, ভারত দেখছে যে যার বাংলাদেশ সীমান্ত প্রায় 6000 বর্গ কিলোমিটার যেখানে সীমান্ত, সেই সীমান্তের দেশ যদি ভারতের বিপক্ষে চলে যায় এবং ভারতের সীমান্ত অঞ্চলের নানা বাঁধ, নানা স্থাপনা, বিমানবন্দরের মতো স্থাপনা যদি চীনের কাছে চলে যায় এবং চীন যদি সেগুলি দেখভাল করার নামে তাদের সৈন্য সামন্ত ঢুকে যায়, তাহলে একটা মহাবিপদ। সেই কারণে বাংলাদেশের ব্যাপারে চড়াও হতে পারছে না, কৌশলে এখন খেলছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, সবসময় চাপের মুখে রাখা যায় এবং বাংলাদেশের জন্য বাধ্য হয় ভারতের পা ধরতে। কিন্তু আমার ধারণা যে বাংলাদেশের এখন সরকার, মানুষের জীবন যাবে, তবুও তারা ভারতের কাছে নথি স্বীকার করবে না। এটা হলো পরিষ্কার কথা। যথেষ্ট হয়েছে 15 বছর একেবারেই পায়ের তলায় হুমড়ি খেয়ে পড়েছিল বাংলাদেশের শাসকরা। বাংলাদেশের জনগণ এটা মেনে নেয়নি, এই টোনটা বুঝতে পারেনি। টোনটা বুঝতে পারলে তাহলে ভারত বাংলাদেশের সঙ্গে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখতো। যাই হোক, এখন ওমানের রাজধানী মাসকাটে মোহাম্মদ তৌহিদ হোসেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তারা দুইজন বসেছেন। তারা বৈঠকের ফাঁকে ফাঁকে বিভিন্ন কথাবার্তা বলেছেন। ওই সম্মেলনের ফাঁকেই তারা এই বৈঠক করেছেন। সেই বৈঠকের ফাঁকে ফুকে মানে যে যার কথাটা বলেছে। এখানে বলা হচ্ছে যে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, জয়শঙ্কর বলেছেন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বিমস্টেক। বিমস্টেকের অধীনে সহযোগিতা। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে তৌহিদ হোসেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার স্ট্যান্ডিং কমিটির
বৈঠক আহ্বানে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে। তাহলে দেখেন দুই পক্ষের স্বার্থ একেবারেই আলাদা আলাদা। এই হচ্ছে অবস্থা। এখন এইটা ভারত তো সেটা বুঝতে চায় না। মূল বিষয়টা হচ্ছে যে এই খেলাধুলা চলতে থাকবে, ভারত বাংলাদেশকে ছাড় দেবে না। আর বাংলাদেশও বুঝে গেছে যে ভারত এত বেশি মানে শেখ হাসিনা কেন্দ্রিক তাদের সমস্ত মনোযোগ যে এর বাইরে তারা চলতে পারবে না। এখন দিনকে দিন চাপ তৈরি হচ্ছে। জাতিসংঘ যে গণহত্যার ব্যাপারে শেখ হাসিনাকে অভিযুক্ত করেছে, সেই অভিযুক্ত একজন গণহত্যার মূল নির্দেশক তাকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়াটা রাখাটা, সেটা ভারতের শাসক গোষ্ঠী তাদের স্বার্থে করছে, কিন্তু ভারতের বেশিরভাগ মানুষ মনে করে যে এই আপদ যত দ্রুত বিদায় হবে ততই তাদের জন্য মঙ্গল। ফলে আভ্যন্তরীণভাবে সংকটে পড়েছে, বৈশ্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা করতে পারেনি। আবার আঞ্চলিকভাবে যে চাপ দেবে, সেই চাপ দিলে পাকিস্তান এবং চীন চুপ করে বসে থাকবে না, তারা পাশে এসে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ভারত একটা বাংলাদেশকে নিয়ে যে ফাটাবাসে পড়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, শেখ হাসিনার পতনে ভারতের প্রথম পরাজয়টা সাউথ এশিয়া কেন্দ্রিক বাংলাদেশে যেমনটা হয়েছে ঠিক তেমনটাই দ্বিতীয় পরাজয় হয়েছে তাদের গ্লোবাল মার্কেট কেন্দ্রিক আমেরিকাতে গত পরশুদিন ট্রাম্প মোদির বৈঠকে। ঠিক এত বড় ধরনের পরাজয় ইতিহাসে এর আগে হয়েছে কিনা সেটা আমার অজানা, তবে এমন ধরনের নির্লজ্জ অপমান সেটা হয়তো ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। নরেন্দ্র মোদীর আমেরিকা সফরকে কেন্দ্র করে গত 6 মাসে ভারত প্রোপাগান্ডা মেশিন এতটাই চাউর হয়েছে যে সেখান থেকে বাংলাদেশকে ছোট করার জন্য যত ধরনের অপমান মেশিন তৈরি করা সম্ভব তার সবটাই তারা করেছে। কিন্তু ডক্টর ইউনূসের ত্রিমুখী একটা চালে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে এবং সব ধরনের প্রোপাগান্ডা মেশিন এক জায়গায় অকেজ হয়ে গেছে। আজকের ভিডিওতে ভারতের প্রোপাগান্ডা মেশিনের নির্লজ্জ অপবাদ থেকে শুরু করে মোদি ট্রাম্প বৈঠকে কতটা অপমান ভারত হয়েছে এবং কিভাবে বাংলাদেশের অবস্থান সেখানে পুনরুদ্ধার হয়েছে তার সবকিছু তুলে আনার চেষ্টা করব। আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচের ছোট ছোট ইস্যুগুলো আপনাকে বড় বড় ইমপ্যাক্ট তৈরি করতে সহযোগিতা করে। বাংলাদেশ কেন্দ্রিক এই ইস্যুতে পুরোপুরি আইডিয়া নেওয়ার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এন্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়া রীতিমতো পাগল বনে গিয়েছে। একের পর এক প্রোপাগান্ডা মেশিন ছড়িয়েছে, সারা দুনিয়া জুড়ে যত ধরনের মিথ্যা অপবাদ দেওয়া সম্ভব তার পুরোটাই দিয়েছে বাংলাদেশের নামে। সে সময় আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, যে কারণে আমেরিকাতে সেই ধরনের বড় কোনো পদক্ষেপ তাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু যখনই নির্বাচন ঘনিয়ে এসেছে তখন তাদের প্রোপাগান্ডা মেশিন আরো বেশি শক্তিশালী হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ বিরোধিতা করার জন্য যত ধরনের আয়োজন রয়েছে তার সবকিছু তারা খুব ভালোভাবে করেছেন, যার মূল কেন্দ্রবিন্দুতে তারা 4টা জিনিসকে দাঁড় করিয়েছেন। প্রথমটাই হচ্ছে হিন্দু জেনোসাইড, এক্সট্রিমিজম, টেরোরিজম এবং ইসলামিস্ট। কমপ্লিটলি বানোয়াট এই 4টা ইস্যুকে তারা চেষ্টা করেছে গ্লোবালাইজড করার জন্য এবং সারা পৃথিবীকে ছড়িয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশে টেরোরিজমের উৎপাত হচ্ছে এবং হিন্দু জেনোসাইড হচ্ছে, যেটার বাস্তবতায় দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সে সময় নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে ফোন কলে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা করার থাকলেও হিন্দু জেনোসাইডের মিথ্যা অপবাদ বাংলাদেশের নামে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্টের কাছে। সেটার কোনো পাত্তা পায়নি এবং সত্যিকার অর্থে সেখানে কোনো রেজাল্ট না পেয়ে তারা মূলত ট্রাম্পকে টার্গেট করে এবং নির্বাচনে ট্রাম্পমুখী প্রচারণায় পুরো ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে সবকিছু একজোট হয়ে কাজ করেছিল। আমেরিকান নির্বাচনে ট্রাম্প জিতে যাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে বড় টেরোরিস্ট গ্রুপ বর্তমান সময়ের আওয়ামী লীগ এবং ভারতের এক্সট্রিমিস্ট গ্রুপ বিজেপি সরাসরি ট্রাম্প কেন্দ্রিক সব ধরনের প্রচারণা চালাতে শুরু করে। ঠিক একইভাবে আগের 4টা ইস্যুকেই এবারও নতুন করে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করে এবং একের পর এক বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে। প্রোপাগান্ডা মেশিন এতটাই ভয়াবহ ছিল যে আমেরিকান অনেক মিডিয়া পর্যন্ত সেখানে তাদের সাথে সুর মিলিয়েছে। অনেকের মতো আমার লক্ষ্য ছিল ট্রাম্প মোদি বৈঠকে আসলে কি ঘটতে যাচ্ছে সেটা দেখার জন্য। বাস্তবতা কতটুকু এবং মিথ্যা কতটুকু এখানে রয়েছে সেটা হয়তো ওই বৈঠকে প্রমাণিত হবে। ফ্রান্সের এআই সামিটে আপনি অলরেডি দেখেছেন মোদিকে কি ধরনের অভ্যর্থনা দেওয়া হয়েছে এবং কি ধরনের অপমান সেখানে সে হয়েছে। প্রথমটা যদি হয় হ্যান্ডশেকের ক্ষেত্রে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়া, তবে পরেরটা সে নিজে করেছে এআই সামিটে এআই কে এক্সপ্লেন করতে গিয়ে যে লেজে গুবরে অবস্থা তৈরি করেছে মোদি, সেটাই মূলত ইন্ডিয়াকে সবচেয়ে বেশি অপমানের পাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে। If you ask the same app to draw an image of someone writing with their left hand, the app will most likely draw someone writing with the right hand. ফ্রান্সের এআই সামিট থেকে বেরিয়ে মোদি যখন আমেরিকাতে গিয়েছেন প্রথম ধাক্কাটা মূলত খেয়েছেন বিমানবন্দরে, যেখানে মোদিকে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কিংবা স্টেট ডিপার্টমেন্টের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও বিমানবন্দরে আসেননি। মোদি নিজের মতো করেই সেখান থেকে তার হোটেলে গিয়েছেন এবং এর পরের দিন ট্রাম্পের সাথে সরাসরি মোলাকাত, যে মোলাকাতে 4 ঘন্টার বেশি দীর্ঘ মিটিং শেষে তারা অ্যাড্রেস করেছেন মিডিয়াকে। মিডিয়া অ্যাড্রেসের প্রথম পার্টি মূলত সত্যিকার অর্থে সবচেয়ে বড় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন, যেখানে বাংলাদেশ ইস্যুকে অ্যাড্রেস করার জন্য জজ শোর থেকে শুরু করে বাংলাদেশের জেনোসাইড অনেক কিছুকে তারা অ্যাড্রেস করে ট্রাম্পের মতামত জানতে
জানতে চেয়েছেন, যেখানে ট্রাম্পের উত্তর ছিল ঠিক এরকম। Say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. ট্রাম্পের বুদ্ধিমান এই উত্তর বুঝতেও ব্যর্থ হয়ে গেছে পুরো ইন্ডিয়ান মিডিয়া এবং বাংলাদেশেরও অনেক মিডিয়া। যে প্রশ্নের উত্তরে ট্রাম্প সরাসরি উল্লেখ করেছেন আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কোনো ভূমিকা নেই বাংলাদেশের রেভলিউশনের ক্ষেত্রে, এবং বাংলাদেশ বিষয়ক যে প্রশ্ন তাকে ইনডিরেক্টলি করা হয়েছে যে জর্জ শোর থেকে অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে, সেটাকে উত্তর দেওয়ার জন্য ট্রাম্প সেই প্রশ্নের উত্তরের জন্য প্রশ্নটাকে মূলত মোদির দিকে ছেড়ে দিয়ে মাথায় ইশারা করেছেন। কিন্তু মাথায় যখন লেজ গুবুর অবস্থা ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিনের, তখন তারা এটাকে বুঝে নিয়েছে বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিয়েছেন। এই নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে যেমন বিশাল বিশাল আর্টিকেল তৈরি হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশের মিডিয়াতে হয়েছে। দিল্লি স্টার নামে আমরা যে মিডিয়াকে চিনি, সেও ঠিক একই ধরনের আর্টিকেল তৈরি করেছে এবং পরবর্তীতে হয়তোবা তার বোধোদয় হয়েছে যে প্রশ্নের উত্তরটা বুঝতে ভুল করে ফেলেছে। ঠিক একইভাবে যৌথ প্রেস কনফারেন্সে যখন ইন্ডিয়ান এক্সট্রিমিজম আমেরিকাতে কিভাবে চাউর হয়েছে সেটাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্প সেই প্রশ্নের উত্তর তো দেননি, বরং ইন্ডিয়ান জার্নালিস্টকে সরাসরি বলেছেন সে যে প্রশ্ন করে যাচ্ছে সেই প্রশ্নের একটা ওয়ার্ডও তিনি বুঝেননি। Mr. President, people in India would be welcoming your decision to extradite the Habo Rana to... I can't understand a word he said. ইংলিশের জন্য ইংলিশ ট্রান্সলেটরের প্রয়োজন হয়েছে যখন বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সেখানে। মোদির জীবনে সম্ভবত এই প্রথমবারের মতো সরাসরি প্রেস কনফারেন্সে দাঁড়িয়েছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে বিব্রত করে আরেকটা প্রশ্ন এসেছে আদানিকে ইস্যুকে কেন্দ্র করে, যেখানে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমেরিকাতেই জারি রয়েছে এবং আদানি ইস্যুতে প্রশ্ন করার পর মোদি এই প্রশ্ন বুঝতেও তার টেলিপ্রম্পটারের সহযোগিতা নিতে প্রয়োজন হয়েছিল। কিন্তু সেই প্রশ্নকে তিনি ব্যক্তিগত মামলা বলে উড়িয়ে দিয়েছিলেন, যদি বাস্তবতায় এটা কোনো ব্যক্তিগত মামলা নয়। এক আদানির কারণে ইন্ডিয়ার সুনাম সারা পৃথিবীতে ধ্বংস হয়েছে বলা যায়। আমেরিকা থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে উগান্ডা, প্রায় সব জায়গায়। এমন একটা মামলা কখনোই ব্যক্তিগত হতে পারে না। সম্ভবত খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট বলে যাকে আমরা চিনি, তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ছাত্র দলের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির এরা একত্রে ছিলেন, বিপরীতে ছাত্রদল, তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এটা নিয়ে আমার টেক, এবং আসলে এই ধরনের সংঘর্ষ আরও কেন হবে, তার জন্য আমাদের কী করা দরকার সেটা নিয়ে কথা বলবো। সবার আগে একটা বিভৎস ব্যাপার চোখে পড়লো, সেটা নিয়ে কথা বলি। এই ঘটনার পর খুলনায় একটা জমায়েতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ছে, যেখানে অল্প কিছু মানুষ, খুব বেশিও না, বোঝা যাচ্ছে এটা ছাত্র দলের একটা সমাবেশ বা জমায়েত, সেখান থেকে একটা দুইটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই ধরনের স্লোগান শোনা যাচ্ছে। বিভৎস স্লোগান, যে স্লোগানটা গণজাগরণ মঞ্চে দেওয়া হয়েছিল। আমি খুব স্ট্রংলি কন্ডেম করি এই স্লোগানের, খুব স্ট্রংলি কন্ডেম করি, এবং একজন দুজনও এই স্লোগান দিতে পারে না। বিএনপিকে এটা নিশ্চিত করতে হবে, ছাত্র দলকে এটা নিশ্চিত করতে হবে। ছাত্র শিবির বা জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করি না, আমি বিরোধিতা করি, খুব প্রকাশ্যভাবে বিরোধিতা করি। এবং জামায়াত এবং ছাত্র শিবির আদতে কতটুকু গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আলাদাভাবে একদিন সেটি কথা বলবোই, ইনফ্যাক্ট সাম্প্রতিক সময় যা ঘটেছে সেটার ভিত্তিতে। কিন্তু এই দেশের নিয়মতান্ত্রিক যে রাজনীতি, এই দেশের সাংবিধানিক যে রাজনীতি, সেটা মেনে নিয়ে তারা রাজনীতি করছেন। সুতরাং তারা এই রাজনীতি করবেন, তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, তাদের বিরুদ্ধে সেভাবেই দাঁড়াতে হবে। কিন্তু নিষিদ্ধ করে দেয়া, জামাত নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছি, জামাতের বিরোধিতা করি, জামাতের গালিগালাজ সমানে খাচ্ছি, কিন্তু তাদের নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছি, তাদের উপরে যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার যখন যখন হয়েছে কথা বলেছি, সেই রাইটের পক্ষে আমি দাঁড়াই। ঠিক একইভাবে যখন এখন সেই পুরনো জবাই করার কথা আসে, এটা একটা অ্যালার্মিং সাইন। আমি শুরুতেই খুব কঠোর প্রতিবাদ করে রাখলাম, এবং বিএনপিকে নিশ্চিত করতে হবে তাদের সাথে যদি রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত শিবির হয়ে ওঠে, তাদেরকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে, ফুল স্টপ। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না, কোনোভাবেই পারে না। কোনো রকম অন্যায়, অবিচার, অত্যাচার, জবাই দূরে থাকুক, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের মতো ঘটনাও কাউকে দমন করার জন্য বাংলাদেশে আর হতে পারবে না। যাই হোক, কুয়েটের প্রসঙ্গে আসি। কুয়েটের প্রসঙ্গের মূল যে জায়গাটা, সেটা আসলে সমাধান যদি না করি হবে না। এবং আমরা খেয়াল করেছি এটা আসলে মূলত ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক, দলীয় লেজুর ভিত্তিক, এভাবে বলা হচ্ছে, এভাবে বলছেন অনেকে। সেটা থাকবে কি থাকবে না, এই প্রশ্নেই আসলে সমস্যাটা শুরু। ছাত্রদল সেখানে ক্যাম্পাসের বাইরে প্রথম দিন, আমি যদ্দূর কয়েকটা পত্রিকা পড়ে যদ্দূর বুঝলাম স্টোরিটা এরকম, তারা ক্যাম্পাসের বাইরে স্টুডেন্টদের দাঁড়িয়ে, ভেতরে না বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে ফর্ম বিতরণ করেছেন। এটা ভালো লাগেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তারা ক্যাম্পাসের ভিতরে মিছিল করেছেন, এবং সেই মিছিলের পর তারা তার যে উপাচার্য আছেন, সেই উপাচার্যকে এটা দাবি জানিয়েছেন যে ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকতে হবে। ফলে তারা তাদের মতো মন্তব্য করেছেন, তাদের মতো বক্তব্য জানিয়েছেন, তাদের দাবি জানিয়েছেন ভিসির কাছে। তারপরে ছাত্রদলের লোকজন ভেতরে এসছেন, এবং একটা পর্যায়ে তাদের দাবি মতে তারা ছাত্রদলের লোকজনকে গেটের বাইরে নিয়ে গিয়ে গেটের পকেট গেট ছোটটা বন্ধ করে দিয়েছেন। পরে বহিরাগতরা আসে এবং সেখান থেকে হামলা শুরু হয়, এবং সারাদিন দফায় দফায় হামলা হয়। কুয়েট ছাত্রদলের সাথে কাছাকাছি এলাকার ছাত্রদল, যুবদল বা বিএনপির বিভিন্ন লোকজন, অ্যাক্টিভিস্টরা এসে যুক্ত হয়েছে সেই হামলায়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে
ছাত্র শিবির যুক্ত হয়ে এই হলো দুই পক্ষের হামলা। আমরা এই সব মোটামুটি পত্রিকা পড়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যারা জেনেছে, বিভিন্ন আমি কয়েকটা পত্রিকাতেই দেখলাম। এরপর যথারীতি যেটা হয়, ছাত্রদল দায় চাপিয়েছে ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় চাপিয়েছে ছাত্রদলের উপরে, শিবির দায় চাপিয়েছে ছাত্রদলের উপরে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে ছাত্রদলকে ছাত্র লীগ বলে ট্যাগ করা হচ্ছে এবং তাদেরও নির্মূল হয়ে যাবে এরকম দাবি করা হচ্ছে। কোনটা সঠিক কোনটা ভুল আমি তর্কে যাচ্ছি না। একটা বিভৎস ঘটনা ঘটেছে, এটা মর্মান্তিক, খুবই মর্মান্তিক। সরকারের উচিত হবে একটা নজির স্থাপন করা, যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, খুব দ্রুত হতে হবে সেটা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছাত্রদল যদি হয়, যেমন ধরুন ছাত্রদল যখন এখানে সংঘাতে জড়াচ্ছে, এরিয়া থেকে ছাত্রদল বা অন্যান্য যারা ইউনিভার্সিটি স্টুডেন্টরা বহিরাগতরা এসছে এবং অত্যন্ত ধারালো অস্ত্রসহ আমরা অনেককেই দেখেছি, এই জিনিসগুলো তদন্ত করা এবং এদের ক্ষেত্রে যারা যারা দায়ী আছে, এটা ছাত্রদল, ছাত্র শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই হোক না কেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।